মার্চ ফর গাজা সমাবেশে নাকি সুন্নি আলেমদেরকে মঞ্চে উঠানো হয়নি, এটা কি সঠিক? সম্পূর্ণ ভুল কথা এবং ভ্রান্ত কথা। দেখুন, মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য শয়তান নানামুখী চক্রান্ত করে। এই চক্রান্তগুলোর ব্যাপারে আমাদের সতর্ক থাকা দরকার, সজাগ থাকা দরকার। মার্চ ফর গাজা এই আয়োজনটি মূলত বাংলাদেশের সকল মত পথের মানুষ এক কাতারে দাঁড়িয়ে ফিলিস্তিন ইস্যুতে যে সবাই একমত, কারণ ভিন্ন মত নাই, এই কথা জানান দেওয়ার জন্য, বিশ্ববাসীকে বার্তা দেওয়ার জন্যই এই আয়োজন হয়েছে। সেখানে বিশেষ মুসলমানদের বিশেষ কোনো শ্রেণী যদি বাদ যায় তাহলে তো উদ্দেশ্যই ব্যাহত হবে। এই জন্য শুরু থেকেই এটার সাথে সুন্নি ওলামা একরামের অনেক সিনিয়র ব্যক্তিবর্গ, তাদের ভিডিও বার্তা নেওয়া হয়েছে, তাদের একত্রতা পোষণ করা হয়েছে, সেগুলো সংগ্রহ করা হয়েছে, সেগুলো প্রচার করা হয়েছে। কেন করা হয়েছে? যাতে করে এই ইস্যুতে তারাও যে একসাথে আছেন, কাঁধে কাঁধ মিলে কাজ করছেন, এটি জানান দেওয়ার জন্যই। অতএব এখানে এই প্রশ্ন তোলা একেবারেই অবান্তর যে ইচ্ছাকৃত তাদেরকে মঞ্চ তোলা হয়নি। হ্যাঁ, কিছু ভুল হয়েছে, এটা সন্দেহাতীতভাবে সত্য। ভুল হওয়াটা স্বাভাবিক, কারণ যারা এগুলো করেছেন সাধারণত রাজনৈতিক দলগুলো এই ধরনের কাজ করে। এখানে সর্বস্তরের মানুষ, সর্বস্তরের ওলামা একরাম এখানে ইনভলভ হয়ে যাওয়ার কারণে তারা অনেকেই এ ধরনের প্রোগ্রাম আগে করেন নাই, অভ্যস্ত না, যার কারণে অনেক ভুলভ্রান্তি হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। তবে এখানে নেসারাবাদের পীর সাহেব তিনি ছিলেন যেরকম মঞ্চে, আর অনেকে মঞ্চে ছিলেন। ফুলতলির ঢাকা ইউনিভার্সিটির যিনি শিক্ষক ফুলতলির পীর সাহেব, উনি বায়তুল মুকাররমে আমরা একসাথে সেখান থেকে রওনা দিয়েছি, একসাথে ছিলেন। মঞ্চে আসবেন এটাই ঘোষণা ছিল, কিন্তু পথে ভিড়ের কারণে হারায় গেছি, আমরা সবাই আলাদা আলাদা হয়ে গেছি, যার কারণে আর তাকে পাওয়া যায়নি। আবার অনেকে ছিলেন যাদেরকে হয়তো মঞ্চের আশপাশে পাওয়া যায়নি, মঞ্চের আশপাশে তারা না থাকার কারণে দেখা যাচ্ছে যে তাদেরকে আমরা মিস করেছি, তাদেরকে ডেকে একসাথ করা যায় নাই, উঠানো যায় নাই, এরকম একটা বিষয় হয়েছে। আবার কেউ কেউ হয়তো মঞ্চের আশপাশে ছিলেন কিন্তু তাদেরকে চেনা যায় নাই কোনো কারণে, সেটা আমাদের ভুল যে আমাদের ভাইয়েরা চিনতে পারে নাই। সবচেয়ে বড় কথা হলো টেটের দিকে এসে চতুর্পাশে ব্যারিকেডগুলো যেভাবে ভেঙে পড়ে গেছে, যেভাবে মানুষ হুমড়ি খেয়ে স্টেজের দিকে আসছিল এবং প্রশাসনের তরফ থেকে বারবার করে প্রোগ্রাম তাড়াতাড়ি শেষ করার কথা বলা হয়েছে, তখন আসলে হুলস্থুল করে প্রোগ্রাম শেষ করা হয়েছে, অনেকেই বাদ পড়েছে। সেখানে এবি পার্টির চেয়ারম্যান জনাব মঞ্জু সাহেব, মুজিবুর রহমান মঞ্জু, তিনি ছিলেন, অথচ তার নাম নেওয়া হয়নি। ছাত্র দলের সভাপতি এবং সেক্রেটারি তারা এসেছেন, তাদের নাম ঘোষণা হয় নাই, তারা অবশ্য স্টেজের কাছে আসতেও পারেন নাই, কিন্তু মূল প্রোগ্রামে এসেছেন। এরকম বহু গুরুত্বপূর্ণ ব্যক্তি, আইমান সাদিক, তিনি এসেছেন কিন্তু তার নাম ঘোষণা হয় না, এরকম অনেকের নাম ঘোষণা হয়নি। তো এগুলো অনিচ্ছাকৃত। এগুলোকে দিয়ে যদি কেউ নতুন করে কোনো বিভেদ তৈরি করতে চায় সেটা মুসলমানদের জন্য ক্ষতিকর, এটা কোনো কল্যাণকর বিষয় নয়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সম্প্রতি একটা শিক্ষা প্রতিষ্ঠানে মেয়েদের দিকে তাকিয়ে হাসার অজুহাতে একজন যুবককে নির্মমভাবে হত্যা করা হয়। শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় এ ধরনের ঘটনা ঘটতে দেখা যায়। এগুলো বন্ধের প্রকৃত উপায় কি হতে পারে? দেখুন, প্রথম কথা হলো, এদেশে মানুষের জীবনের কোনো মূল্য আমরা এখনো নির্ধারণ করতে পারি নাই, নিশ্চিত করতে পারি নাই, মানুষের বেঁচে থাকার অধিকার নিশ্চিত করতে পারি না। এটা হলো আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্যের বিষয়। আমরা অনেক লম্বা লম্বা কথা বলি, অথচ প্রায় সময় ধরনের ঘটনা শোনা যায় যে একজন মানুষকে ধারণার ভিত্তিতে, কোনো অভিযোগের ভিত্তিতে পিটিয়ে মেরে ফেলা হয়েছে, যারা মেরে ফেলেছে তাদের শাস্তি নিশ্চিত হয়েছে, এইরকম ঘটনা আমরা শুনতে পাই না। খুবই দুর্ভাগ্যজনক একটা বাস্তবতা। কবে আইনের শাসনে দেশে প্রতিষ্ঠা হবে, কবে হাই হ্যালো বন্ধ হবে, কবে প্রভাবশালীদের প্রভাবের দৌরাত্মে মাজলুমরা ন্যায় বিচার পাওয়া থেকে বঞ্চিত হওয়া বন্ধ হবে, সেটা একমাত্র আল্লাহ ভালো জানেন। তবে আমাদের সবাইকে সংকল্প করতে হবে সেদিকে যাওয়ার, এবং সেদিকে যেতে যারাই বাধা হবে তাদের বিরুদ্ধে দাঁড়ানো আমাদের প্রত্যেকটা মানুষের কর্তব্য। দেখুন, মেয়েদের বিষয়গুলোকে অবশ্যই একজন মুসলমান হিসাবে আমরা খুব শ্রদ্ধার সাথে, সম্মানের সাথে দেখব, কিন্তু আমরা দেখেছি যে বেশ অনেক বছর যাবত আমাদের দেশে নারীদের ইস্যুগুলোতে অতি স্পর্শকাতর, কোনো কিছুরই অতিরিক্ত ভালো না, অতি স্পর্শকাতর করা হচ্ছে। একজন নারীর দিকে তাকে হেসেছে, সেজন্য একটা যুবককে পিটিয়ে মেরে ফেলতে হবে, এটা একদিনে তৈরি হয় নাই। এর আগে আমরা দেখেছি কোন নারীর টিপ নিয়ে নাকি কি বলাতে একজন পুলিশের চাকরি চলে যায়, অথচ সেটা পরে সেই অভিযোগটা তদন্তে প্রমাণিত হয়নি, অসত্য প্রমাণিত হয়েছে, কিন্তু তার চাকরি তিনি আর ফিরে পান নাই। তাহলে নারী হলেই তার ব্যাপারে অতি স্পর্শকাতর হয়ে যাওয়া, অতি সংবেদনশীল হয়ে যাওয়া, একেবারে আদাজল খেয়ে নেমে যাওয়া, এই অতিভক্তি চোরের লক্ষণ।
একটা সমাজকে অস্থিতিশীল করার নামান্তর। এই জিনিসটা আমাদের সমাজে বন্ধ হওয়া দরকার। এর আগে কদিন আগে একজন নারীর ওড়না কাণ্ডে অনেক কিছু ঘটেছে। সেখানে কেউ যদি অপরাধী করে থাকে অবশ্যই তার বিচার হোক, বিচার হওয়া দরকার এবং বিচারে বাধা দেওয়া উচিত নয়, সেটা সবই ঠিক আছে। কিন্তু এই বিষয়টাকে কেন জানি আমাদের সমাজে ফুলিয়ে ফাঁপিয়ে প্রকাশ করা হচ্ছে, যার কারণে নারীর দিকে তাকে কেউ হাসলেই তাকে পিটিয়ে মেরে ফেলাটাকেও দোষণীয় মনে করছে না ইয়াংরা। এখানে আরেকটা বিষয়, যারা পিটিয়ে মেরে ফেলেছে ওই মেয়ের ফোন কলে এসে, তারা নিশ্চয়ই তার সাথে লিঙ্কেড। এখানে অবৈধ সম্পর্ক, হারাম রিলেশন, এটার কারণে যে মানুষ খুন খারাপি করে, মানুষের হিতে জ্ঞান চলে যায়, এই বিষয়টা আলোচনায় আসা দরকার এবং এই কালচারটাকেও আসামের কাঠগড়া দাঁড় করানো দরকার। কিন্তু সেটা নিয়ে আলাপ সালাপ নাই। এবং যে মেয়ের কারণে এরকম একটা টকবগে তরুণ যুবক খুন হয়ে গেল, সেই মেয়েকে বিচারে কাঠগড়া দাঁড় করানো দরকার। এটা হলো সবচেয়ে বড় প্রয়োজনীয় কাজ। আমরা আশা করব যে এই খুনের সাথে যারা জড়িত তাদের মৃত্যুদণ্ড এদেশের মানুষ অনতিবিলম্বে দেখতে চায়, নিশ্চিত করতে চায়। আমরা যদি আজকে কারোর মৃত্যুতে মনে করি যে আমার ভাই তো মরে নাই, আমার নিজের বুক তো খালি হয় নাই, আরেক মা বাবার বুক খালি হয়েছে, তাহলে কালকে আমারটা খালি হবে। এদেশে এই ধরনের হত্যাকাণ্ড, এই ধরনের ঘটনা আজকে নতুন ঘটনা। এই যে ঢাকা ইউনিভার্সিটির ক্যান্টিনে চোর সন্দেহে কিছুদিন আগে, এই কয়েক মাস আগে একটা যুবককে পিটিয়ে মেরে ফেলা হলো, কই এখনো পর্যন্ত তার কোনো বিচার হয় নাই। এরকম যত বিচার আছে আমরা দেখি সবগুলো ঝুলে থাকে। তো এই বিচার ব্যবস্থা, এটা যদি বিচার নিশ্চিত করতে না পারে তাহলে সাধারণ মানুষের আস্থা জিরোতে চলে যাবে। ইতিমধ্যে মানুষের আস্থা নাই, সেটা আরো কমে যাবে। এই জন্য সংশ্লিষ্ট মহলকে মাজলুম মানুষদের বিচার প্রাপ্তিটা নিশ্চিত করা দরকার। আল্লাহ আমাদের দেশকে সেরকম একটা সুন্দর মানবিক দেশে পরিণত হওয়ার তৌফিক দান করুন। শুধুমাত্র আকীদাগত পার্থক্যের কারণে একজন মুসলমান অপর মুসলমান ভাইকে গালিগালাজ অথবা আহত করার হুমকি দিতে পারে কিনা, খুবই জঘন্য কথা। লম্বা জুব্বা পরে মুখে দাড়ি নিয়ে নামাজ কালাম পড়ে আমরা এক আকীদার মানুষ আর এক আকীদার মানুষকে, এক দল মুসলমান অন্য দল মুসলমানকে গালিগালাজ বা বাজে কথা বললে সেটা অবশ্যই ইসলামের লঙ্ঘন। এরকম কাজ যারা করেন তারা মনে করেন তারা ইসলামের খেদমত করতেছেন, তারা মূলত নফসের পূজা করতেছেন, তারা ইসলামের কোনো খেদমত করছেন না। যার যার নিজের চিন্তা দর্শনের পক্ষে তিনি কথা বলবেন, সেটা প্রমাণের চেষ্টা করবেন, সেটার দিকে আহ্বান করবেন, স্বাভাবিক। কিন্তু বিপরীত মতের লোকদের গালিগালাজ করা এটা ফাসিকি কাজ। নবীজি বলেছেন সেবাবুল মুমিনি ফুসুক, কোনো মুসলমানকে গালি দেওয়া এটা ফাসিকি কাজ, গুনাহের কাজ, কবিরা গুনাহ। বিধায় এটা কোনো মুসলমান করতে পারে না। আমরা আজকাল অনেককে দেখা যায় অনলাইনে একদল আরেক দলের বিরুদ্ধে গোষ্ঠী উদ্ধার করা, বাজে মন্তব্য করা, ধারণামূলক মন্তব্য করা, এগুলো আমরা অনেকে অহরহ করছে এবং এগুলোকে দোষে কিছু মনে করছি না। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। বিভিন্ন এনজিও মুসলিম জাতিকে সুদের মধ্যে লিপ্ত করে ফেলেছে। সুতরাং আপনার কাছে আবেদন হলো এই ধরনের ক্ষুদ্র ঋণের উদ্যোগ নেওয়া হোক আসুন্নাহ ফাউন্ডেশনের তরফ থেকে, তাহলে জাতি আরো আলোর দিশা পাবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। ফাউন্ডেশন থেকে এই ধরনের প্ল্যান করার কথা আমরা চিন্তা ভাবনা করছি। দোয়া করবেন যেন আল্লাহ তাআলা সেদিকে আমাদেরকে নিয়ে যান এবং সহজ করেন।